মহাগুরুত্বপূর্ণ আলোচনা করব এবং এই আলোচনায় আমি কিছু এভিডেন্স নিয়ে কথা বলবো। এই এভিডেন্সগুলো শুধুমাত্র আমারই আলোচনার জন্য প্রযোজ্য এমনটা না। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেখানটায় ভয়াবহভাবে গুরুত্বপূর্ণ এবং আমার কাছে সবগুলোর এভিডেন্স রয়েছে। শুধু আমার কাছে না, এমন হতে পারে এই আলোচনা, এই কন্টেন্ট, এই ভিডিওটা বানানোর পরে আমি কোনো কারণে নাই হয়ে গেলাম, হইতেই পারি। ঠিক আছে, এই এভিডেন্সগুলো জায়গা মতো সব জায়গায় দেয়া আছে, আমার টিমের কাছে রয়েছে, যেন পরবর্তীতে যদি দুর্ঘটনাবশত কোনো কিছু ঘটেও থাকে তাহলে যেন সেগুলো প্রকাশ পায়, এবং কোনো উল্টাপাল্টা কোনো কিছু যদি হয় তাহলে সংশ্লিষ্ট যারা আসলে এগুলোর সাথে জড়িত ছিলেন এবং যাদেরকে নিয়ে আমি আলোচনাটা করছি এবং নিশ্চয়ই যারা তদন্তে রয়েছেন তাদের কাছে আমি আমার এভিডেন্সগুলো দিতে আগ্রহী, তারা ব্যাপারটা খতিয়ে দেখবেন যে আমার এই কন্টেন্টের কারণে আসলে কোনো হুমকি আসছে কিনা। ডিসকাশন করতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে জলঘোলা হয়েছে হবে। যেই জলঘোলাটা শুরু হয়েছিল নাজমুল হাসান পাপনের পর যখন ফারুক আহমেদ দায়িত্ব নিলেন, ফারুক আহমেদ যখন বিসিবি সভাপতির দায়িত্ব নিলেন সেটা নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ নাই, কারণ তৎকালীন যিনি সভাপতি ছিলেন সেই নাজমুল হাসান পাপন তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন এবং পদত্যাগ পত্র পাঠানোর পরে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় দুজন ডিরেক্টর বোর্ডে ঢুকলেন এবং সেই দুজন ডিরেক্টরের সাথে যারা এক্সিস্টিং ছিলেন, বাংলাদেশে ছিলেন পাপনের বোর্ডে হয়ে যাওয়া ডিরেক্টররা, তারা নির্বাচিত করলেন ফারুক আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, এবং এটা নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনার সুযোগ নেই। কিন্তু সবচেয়ে বড় ওই যে থাকে না, উড়ে এসে জুড়ে বসার যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনা ঘটেছিল হচ্ছে ফারুক আহমেদ যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির জায়গা থেকে সাসপেন্ড হলেন, বহিষ্কৃত হলেন, তারপরে আমিনুল ইসলাম বুলবুল টেক ওভার করলেন। যেই বুলবুল ভাই আল্লাহ বিশ্বাসী, যেই বুলবুল ভাই নামাজে বিশ্বাসী, যেই বুলবুল ভাই তারাবি পড়েন এবং সেই তারাবি পড়ার জন্য পুরো রমজান মাসে তিনি বাংলাদেশে শুধু থাকলেন না এমনটা না, রমজানে আবারও বলছি, পবিত্র এই মাসটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড রেগুলার বেসিসে প্রতি বছর একটা ইফতার মাহফিল করে, দোয়া করে, সবার জন্য দোয়া চায়, ক্রিকেট দলের জন্য দোয়া চায়। আমাদের ইফতার খাওয়া লাগবে এই কারণে বিসিবির ইফতারে যেতে হবে, ব্যাপারটা এরকমটা না। এই পরহেজগার যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে, তার সময়টায় সেই বার্ষিক ইফতারটা পর্যন্ত হয় নাই, কারণ তিনি তারাবি পড়তে অস্ট্রেলিয়ায় রয়েছেন। সেই তিনি নিয়মের ব্যত্যয় ঘটিয়ে, নিয়মকে লাথি মেরে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেন। কিভাবে নেন? ইমপিচড করা হয় ফারুক আহমেদকে, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলে আসেন। প্রথমে বলেন জমি বেচতে এসেছেন, এরপর তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শর্ট টি-20 ইনিংস খেলতে গিয়ে লঙ্গার ফরম্যাটের ক্যাপ্টেন তথা সভাপতি হয়ে গেলেন। এই যে তিনি পুরো একটা প্রসেসকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন এবং যেখানটায় সরকার ভয়ঙ্করভাবে জড়িত, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই সময় যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন, তিনি বিভিন্ন টক শোতে বলেছেন গিয়ে যে কিভাবে ফারুক সরেছে, কিভাবে বুলবুল এসেছে, এবং পুরো প্রসেসে তার ইন্টারফেয়ারেন্স, তার ইনভলভমেন্ট নিয়ে তিনি পরোক্ষভাবে স্বীকারোক্তি দিয়েছেন। এই যে সরকারি ইন্টারফেয়ারেন্স, সরকারের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে হাত মেলানো, সভাপতির দায়িত্বে গিয়ে বসে পড়ার যে কর্মকাণ্ড আমিনুল ইসলাম বুলবুল করলেন, এটা নিয়ে কোনো ধরনের সরকারি ইন্টারফেয়ারেন্স কিংবা প্রভাব থাকলো না। কিন্তু যখন সরকার থেকে আমিনুল ইসলাম বুলবুল দ্বিতীয় দফায় নির্বাচিত সভাপতি হলেন মহাবিতর্কিত ইলেকশনের মাধ্যমে, এটা নিয়ে তদন্তের কথা বলা হলো, তখন আমিনুল ইসলাম বুলবুল তিনি দাবি করছেন, তার বোর্ড দাবি করছে, থুক্কু বোর্ড না, কিন্তু বোর্ড না, আবারও বলছি এটা বোর্ড না, কারণ জাগো নিউজে আরিফুর রহমান বাবু ভাই আমাদের একটা রিপোর্ট করেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 25 জন ডিরেক্টরের মধ্যে 24 জনই জানে না যে আমিনুল ইসলাম বুলবুল এনএসসি কে চ্যালেঞ্জ করেছেন এবং এই তদন্তের বিরুদ্ধে তিনি একটা অবস্থান জানিয়েছেন, এবং যে চিঠিতে বলা হয়েছে আইসিসির সাথে আমাদের পরোক্ষ যোগাযোগ হয়েছে, যদি তদন্ত কার্যক্রম অব্যাহত থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইনভলভ না করে, তাহলে ভবিষ্যতে ইঙ্গিত দেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ হতে পারে, এবং এরকম একটা পরোক্ষ যোগাযোগ নাকি আইসিসি এবং বিসিবির মধ্যে হচ্ছে। অথচ ক্রিকেট বোর্ডের বাকি 24 ডাইরেক্টর কেউ জানে না। এটা আমার নিউজ না, জাগো নিউজে আরিফুর রহমান বাবু ভাই করেছে। তো আমিনুল ইসলাম বুলবুল তার ওই আগের ইলেকশনে উড়ে এসে জুড়ে বসার যে প্রসেস, সেটা নিয়ে কোনো ধরনের আলোচনায় যেতে রাজি না। সরকার তদন্ত করতে চাইলে তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। গরম তেলের মধ্যে একটু পানি দিলে যেমন ছ্যাংটা লাগে না, ঠিক সেভাবে আমিনুল ইসলাম বুলবুলের বুকটা ধক করে উঠল। আমিনুল ইসলাম বুলবুলের ক্ষমতায় থাকা চাই, সেটা ভয় দেখিয়ে হয়ে, পাওয়ার খাটিয়ে হয়ে, যেভাবে হোক না কেন তিনি ক্ষমতায় থাকতে চান, এবং যে কারণে যে একনায়কতান্ত্রিক উপায়ে তার ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ শাফাত হোসেনরা না জানলেও, মিডিয়া কমিটি থেকে প্রেস রিলিজ দেওয়া হচ্ছে, মিডিয়ার চেয়ারম্যান আমজাদ হোসেন না জানলেও,
ঠিকই তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য ক্রীড়া পরিষদ বরাবর চিঠি লিখেছেন। আমার প্রশ্নের জায়গা হচ্ছে, তদন্ত হলে সমস্যাটা কোথায়? ধরেন আমার বিরুদ্ধে একটা তদন্ত হচ্ছে, তদন্তের সমস্যাটা কোথায়? বাংলাদেশের এই সরকারকে কি আমিনুল ইসলাম বুলবুল মানেন কি মানেন না? এর আগে যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন তাকে একদম চাপতে চাপতে ভাই ক্ষয় করে ফেলেছেন। আর এখন যিনি ক্রীড়া উপদেষ্টা, তখন তিনি মন্ত্রী পদমর্যাদার, এখন প্রতিমন্ত্রী আমিনুল হক রয়েছেন, সেই তিনি যখন ইলেকশন ফেয়ার হয়েছে কিনা যেটা নিয়ে এত প্রশ্ন সেটা তদন্ত করতে চাইছেন, তখন আমিনুল ইসলাম বুলবুলের টেনশন শুরু হয়ে গেল। কেন? তদন্ত তো আমিনুল ইসলাম বুলবুলের পক্ষেও যেতে পারে। তার এই কনফিডেন্সহীনতার কারণটা কি? তিনি তো বলতে পারতেন যে আমি ওয়েলকাম করি যে কোনো তদন্তকে, কারণ তিনি যদি অপরাধ না করেন, 2 নাম্বারই না করেন, তাহলে সেই তদন্ত তার বিরুদ্ধে যাওয়ার সুযোগ নেই। নিশ্চয়ই বিভিন্ন এভিডেন্স ছাড়া একটা তদন্ত কমিটি আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ড, যে ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ড নিয়ে ডিসিশন নেবে না, নিশ্চয়ই নেবে না। তাহলে সমস্যাটা কোথায়? তদন্ত তিনি করতে দেবেন না। এবং আজকে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা ঘটেছে, যে আমিনুল হক জানিয়ে দিয়েছেন যে তদন্ত হবে, তদন্তের রিপোর্ট পাবার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপারে বাংলাদেশ সরকার, নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের উপরে বাংলাদেশ সরকার, রাইট? বাংলাদেশ সরকার এত উপরে বলেই তো সরকারের সিদ্ধান্তে আপনারা ওয়ার্ল্ড কাপ খেলতে যান নাই, তাই না? সরকার বলে দিয়েছে আপনারা খেলতে যান নাই, তাহলে এখন সরকার তদন্ত করলে সমস্যাটা কোথায়? বাংলাদেশ সরকার, ক্রীড়া পরিষদ, স্পোর্টস মিনিস্ট্রি, তারা এই তদন্তের পর তদন্তের যে এভিডেন্সেস গুলো রয়েছে, আউটকাম রয়েছে, সেটা নিয়ে আইসিসির সাথে কথা বলবে, তারপরে সিদ্ধান্ত নেবে। তাহলে আইসিসির সাথে কথা বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপারে যদি আগামী 2-3 সপ্তাহের মধ্যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আইসিসির সাথে কথা বলে অ্যাকর্ডিং টু আমিনুল হক দ্য স্পোর্টস মিনিস্টার, সেটা যদি হয়, তাহলে তো আমিনুল ইসলাম বুলবুলের আসলে কোনো দৌড়ঝাঁপের দরকার পড়বে না। কারণ তার কথা মতোই তো হচ্ছে আইসিসি এই ধরনের কোনো কর্মকাণ্ড করলে বাংলাদেশকে নিষিদ্ধ করবে টাইপের একটা হুমকি দেওয়া হচ্ছে। সিদ্ধান্ত যদি এখন হয় আইসিসির সাথে কথা বলে, আইসিসির দেখানো পথ অনুসরণ করে, তাদের গাইডলাইন মেনে, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না, অবশ্যই কথা না। তখন আমিনুল ইসলাম বুলবুল কি বলবে? ইন্টারেস্টিং পয়েন্ট, শুরুতে আমি বলছিলাম যে এমন কিছু ব্যাপার রয়েছে যেগুলোর জন্য আসলে আমি হারিয়েও যেতে পারি। দিস আর ভেরি ইম্পর্টেন্ট এভিডেন্সেস। কি? প্রথম কথা যেটা, এই আমার কাছে অনেকগুলো এভিডেন্স এসেছে, ইনফ্যাক্ট আমি এগুলো নিয়ে কাজ করি। আমার রিপোর্টিং এর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে যে আমি চেষ্টা করি অনুসন্ধান করার। প্রথম কথা যেটা, এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা বাজে ইলেকশন হয়েছে, নোংরা ইলেকশন হয়েছে, যেই নোংরা ইলেকশনের মধ্যমণি শিরোমণি ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, কারণ তিনি প্রেসিডেন্ট। এমন একটা অডিও এসেছে যে তার প্রতিদ্বন্দ্বী একজন হতে পারেন যখন তিনি শুনেছেন, তখন আমিনুল ইসলাম বুলবুল নিজেই বলছেন যে তিনি কি জানেন না তার বিরুদ্ধে কতগুলো ইস্যু রয়েছে, তিনি তো দেশ ত্যাগ করতেই পারবেন না। আমিনুল ইসলাম বুলবুল বলছেন। পয়েন্ট নাম্বার 1, এভিডেন্স আমি দিতে পারবো। বুলবুল সাহেব যদি চান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তদন্ত কমিটি যদি চায়, বাংলাদেশের মানুষ যদি চায়, আমি যে কোনো প্ল্যাটফর্মে এগুলো দিতে পারবো। একজন ডাইরেক্টর বিফোর বিং দ্য ডিরেক্টর অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ইলেকশনের আগেই তিনি বলছেন জাতীয় ক্রীড়া পরিষদের একজন কর্মকর্তার নাম উল্লেখ করে যে তিনি টাকার বিনিময়ে ডাইরেক্টর বানাবেন, এবং সেই পরিচালক পরবর্তীতে পরিচালক হয়েছেন, এখনো তিনি শপথে রয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই পরিচালক টাকা দিয়ে পরিচালক হয়েছেন, এবং জাতীয় ক্রীড়া পরিষদের একজন কর্মকর্তার সাথে সেই ডিলিংসটা হয়েছে, তার নাম উল্লেখ করেছেন। সেই ডিটেইলস আমার কাছে রয়েছে, এবং সেটা ওই যে বললাম জায়গা মতো দেয়া আছে। আমার সাথে কোনো উল্টাপাল্টা করা হলেও এগুলো আসলে ভ্যানিশ হবে না, একদম হবে না। এবং সেখানটায় বলা হচ্ছে যে কিভাবে তারা কাউন্সিলরশিপ থেকে শুরু করে ডিরেক্টর বানাবেন, 5 জন ডিরেক্টর বানানোর ক্ষেত্রে টাকা খাবে এনএসসি, সেই আলোচনাটাও রয়েছে, সেই ডিরেক্টরের মুখে রয়েছে, তার কণ্ঠ নিঃসৃত বক্তব্য। দিস আর নট মাই ওয়ার্ডস। বুলবুল সাহেবের কথা বললাম, আরেকজন পার্টিকুলার ডিরেক্টরের কথা বললাম। এবার শুনুন, এমন একটা ভয়াবহ অডিও এসেছে যেখানটায় সেই সময় ক্রীড়া উপদেষ্টা তিনি বলছেন যে কিভাবে ভোট গ্রহণ হবে, কিভাবে ভোট গ্রহণ হলে অথবা না হলে তার পছন্দের প্যানেল জিততে পারবে অথবা পারবে না। সাবেক ক্রীড়া উপদেষ্টা তিনি এরকম আলোচনা কোনো একজনের সাথে করছেন, এবং যদি এই ঘটনাটা না ঘটে, মানে আপনি বাংলাদেশে উপস্থিত থাকবেন, আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা জানেন যে আপনারা বিদেশে থেকে ইলেকশনে ভোট দিয়েছেন না, সবশেষ ইলেকশনে, কারণ আপনারা দেশে ছিলেন না। দেশে থেকে নিশ্চয়ই আপনি পোস্টাল ব্যালট দেবেন না। সো সাবেক ক্রীড়া উপদেষ্টার বক্তব্যটাই হচ্ছে এরকম যে বাংলাদেশে থাকার পরেও অধিকাংশ ডিরেক্টর যদি পোস্টাল ব্যালটে ভোট না দেয়, তারা যদি গিভেন ডেতে যেদিন ইলেকশনটা হবে সেদিন গিয়ে ভোট দেয়,
তাহলে তো তাদের ভোটটা ক্রীড়া উপদেষ্টা বা তার পক্ষের প্যানেলের পক্ষে যাবে না, সেই গ্যারান্টি তারা পাচ্ছিলেন না। সে কারণে তিনি এবং তার সাথে জড়িত একটা বড় গোষ্ঠী, নাম উল্লেখ করছি না, তারা ডিসাইড করলেন যে যারা আসলে আমাদের দেখিয়ে ভোটটা দেবে আমরা তাদের সাথে থাকব। সব প্রমাণ আছে, আর কিছু বলার নাই আসলে। এরপর কি বলতে হবে? এগুলোর পরেও যদি বুলবুল সাহেবরা মনে করে আইসিসির ইন্টারফেয়ারেন্স, আমার কাছে মনে হয় সরকারের আরো যার যার কাছে যেসব এভিডেন্সেস রয়েছে সেগুলো কালেক্ট করে জাস্ট আইসিসির কাছে পাঠিয়ে দেয়া, ইনক্লুডিং দ্য ভয়েস রেকর্ড অফ মিস্টার আমিনুল ইসলাম বুলবুল। সবাই ভালো থাকবেন।